আজ লাঞ্চের মেনু কোলাম চালের ভাত, স্যালাড, বিট ভাজা, বেগুন ভাজা, সাথে রয়েছে কুদ্রু ভাজা আর রয়েছে আম দিয়ে টক ডাল। আজ একদম সব রকম ভাজা দিয়ে খাওয়া হবে। আজকে যে বিট ভাজা, কুদ্রু ভাজা, বেগুন ভাজা আর তার সাথে রয়েছে টক ডাল। ব্যাস এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। তো প্রথমে একটুখানি বিট ভাজা দিয়ে খাবো আর একটুখানি সরিয়ে রাখবো টক ডাল দিয়ে খাবো। ওটা খুব ভাল লাগে খেতে। এখন আমাকে এরকমই মাঝে মাঝে খেতে দেখবে, মাছ মাংস দেখবে, কিন্তু এরকম খাবারটা গরমকালে আমি খুব ভালোবাসি। এখন গরমকাল আসছে, টক ডাল দেখতে পারবে, শশার তরকারি দেখতে পারবে। এদের শশা নিয়ে এসো তো, ওই যে মাচার শশাগুলো একটু বড় বড় যে শশাগুলো নিয়ে এসো। আমার এরকম খাওয়া দাওয়া না ভীষণ পছন্দ, ভীষণ। বিশেষ করে বিট ভাজা, কুদ্রু ভাজা দারুণ লাগে। হুম। রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি বিট ভাজাটাকে। কোথাও কুদ্রু ভাজা খেলেও হতো, দুটোই একরকম করে ভেজেছি, দুটোই পেঁয়াজ রসুন দিয়ে। তো চলো ফার্স্ট বাইট। হুম। এটি এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, এত ভালো। হুম। লঙ্কা, একটু সল্ট নিয়ে নিলাম। দারুণ খেতে। তোমরা কারা কারা বিট ভাজা দিয়ে ভাত খাও বলো কিন্তু আমাকে। আর যারা খাও না অবশ্যই খেও। যেমন স্বাস্থ্যকর। তুমি একটু ভাত মাখতে পারতে, তেলটা দিয়ে দারুণ লাগছে। ছোটবেলায় কিন্তু আমরা কোনোদিন এরকম খাইনি, আমাদের বাইরে এসে শিখেছি। বিট ভাজা দিয়ে ভাত আমরা ছোটবেলায় স্বপ্নেও ভাবতে পারতাম না। না না, স্বপ্ন হতো না। কোনোদিন আমরা কাউকে দেখিও নি, তাই না? আমরা কোনোদিন কাউকে দেখিনি বিট ভাজা দিয়ে ভাত খাচ্ছে। কুদ্রু ভাজাটা তাও দেখতাম, ধরো কিছু বিহারি ফ্যামিলি ছিল, আমার যে বান্ধবী ছিল সবিতা, ওদের বাড়িতে কুদ্রু ভাজাটা হতো, ওদের থেকেই তো শেখা। বন্ধু বান্ধবদের থেকেও শিখেছি কলেজে। কিন্তু বিট ভাজা দিয়ে কোনোদিন কাউকে খেতে দেখিনি। বিটের কত কম দাম সেরকম দেখতে গেলে। আমি কলকাতাতে অনেক দরিদ্র ফ্যামিলিও দেখেছি, কিন্তু তাদের কোনোদিনও বিট ভাজা দিয়ে বা বিটের তরকারি দিয়ে ভাত খেতে দেখিনি। এসব বাইরে এসে শিখেছি। এত টেস্টি, এত ভালো। সমস্ত দামি দামি খাবার দামি দামি সবজিকে হার মানায়। এত ভালো লাগে খেতে। এবার একটুখানি কুদ্রু ভাজা দিয়ে খাবো, তারপর টক ডাল দিয়ে খাবো। নিয়েছি একটুখানি কুদ্রু ভাজা। এই কুদ্রু ভাজার গল্প তো তোমাদের বলেছিলাম, আমাদের বাড়িতে কুদ্রু ভাজা হতো না।
একবার এনে খাইয়েছিলাম, বন্ধুদের দেখেছি, কলেজের বন্ধুদের রেসিপি জেনে এনে খাইছি। তারপর থেকে আমাদের বাড়িতে মাও মানে কুদরু ভাজার ফ্যান হয়ে গেছে। যে কি ভালো খেতে, কি ভালো খেতে। একই গল্প আর কি বারবার করবো জানোই, যারা আগের ভিডিও দেখেছো। এটা শুধু কালো জিরে, নুন আর হলুদ, মিষ্টি, একটু রসুন ফোড়ন, পেঁয়াজ দিয়ে ভেজেছি। তো তখনও সেরকম ভাজতাম, আর মাকে বলতাম এগুলো অনেক কিছু দেওয়া, এর মধ্যে অনেক মশলা দেওয়া, তুমি সব মশলার নামও জানো না। তো যাই হোক, চলো কুদরু ভাজা দিয়ে খাই। হুম, দারুন। কুদরু ভাজা দিয়ে সবচেয়ে বেশি রুটি খাবে, হেভি লাগবে। লঙ্কার কথা ভুলেই গেছি, একটু কুদরু ভাজা নিয়ে নিলাম, খুব ভালো লাগছে কুদরুটা দিয়ে। হুম, হুম। আমার বড় মামাও নিয়ে আসতো, নিয়ে এসে আমাকে বলতো একটু ভাই একটু ভেজে দে, আমি ভেজে দিতাম। মানে আমরা খেতাম পরোটা দিয়ে, কলেজ থেকে এসে কুদরু ভাজা দিয়ে পরোটা দিয়ে। কুদরু ভাজার লঙ্কা। মা পরোটাটা করে রাখতো, আর আমি সে কুদরু ভাজাটা করতাম। আমাদের এত ভালো, কি ভালো রান্না করেছিস মামুন, কি কি দিয়েছিস। এম, বিভিন্ন রকম মশলা, তুমি বুঝতে পারবে না, তুমি করতে পারবে না, খুব খুব টাফ। আর আমার বড় মামা মাকে বলতো তুই করবি না, ওকেই করতে দে, এটা একটা অদ্ভুত সবজি, তুই পারবি না, আর টুবাই পারবে। আর কুদরুটা নিজে একটু টক টক, মা ভাবতে হবে হয়তো অনেক কিছু দেয় ঠায়। তোদের দেখে তো আমার কুদরু ভাজা দিয়ে ভালো কুদরু খেতে, তোমাদের তো হতো, তোমাদের তো কখনো হতো না। ওই আমি নিয়ে এসেছি, বড় মামা নিয়ে এসছে। ভাত নেবে আর একটু ভাত আর টক ডালটা নিয়ে নি, নিয়ে নিয়েছি টক ডাল। ঘরটা আরো আলো লাগছে কারণ আরেকটা লাইটও জ্বালিয়ে দিয়েছি, বাইরেটা একটু অন্ধকার অন্ধকার হয়েছে, কিন্তু ঘরের আলোটা জ্বালিয়ে আরো আলো হয়ে গেছে। আমের ডাল, একটু কুদরু ভাজা নিয়েছি, বেগুন ভাজা তো আছেই, বিট ভাজাও আছে। টক ডালটা হেভি হয়ে যায়, একদম পাতলা পাতলা করে মুসুরির ডাল, হেভি লাগে। আমাদের এখানে এত ড্রাই না ব্যাঙ্গালোরে, এখানে টক ডাল এগুলো না খেলে না মানুষ আর বাঁচবে না। খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, যত খাওয়া দাওয়া ঠিক থাকবে তত তুমি সুস্থ থাকবে, তত তোমার ডাক্তারের কাছে কম যেতে হবে। আমি সবসময় এই একই মেসেজ দিই সবাইকে, যত ওষুধ পাতির থেকে দূরে থাকা যায়, তাই না?
তো চলো কুদ্রু ভাজার বেগুন দিয়ে একটু মুখে দিই টক ডালটা। হুম, হেভি লাগছে। আমি এটা ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে কোনো ওষুধ খেতে হচ্ছে না, কোনো ওষুধ না, না হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, কোনো কোনো ওষুধ খেতে হচ্ছে না। এবার বলো এর থেকে আশীর্বাদ আর কি আছে, তাই না? তোমার অনেক পয়সা, অনেক টাকা, তুমি কোথায় খরচা করবে বুঝে পাও না। দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় জুতো সবকিছু পরছো, আর সকাল থেকে 25টা 30টা করে ওষুধ খাচ্ছ। ঠিক আছে চলো, 4 5টা করে ট্যাবলেট খাচ্ছ। বলতে পারো কার আশীর্বাদ বেশি? আজ এই অপারেশন, পরের বছর ওই অপারেশন, শরীর কাটা ছেঁড়া। বলো এটা কি আশীর্বাদ ঈশ্বরের? আমি মনে করি না। শরীরের কষ্ট যে কি কষ্ট। কিছু ছোট ছোট নিয়ম জীবনে পালন করবে, তোমার জীবন শুধরে যাবে। পেঁয়াজের ভিতরে দেখো এরকম শক্ত, এরকম কাঠের মতো। রোজ সকালে খালি পেটে ফল খাবে, রোজ। তুমি যে মেডিসিনই খাও সেই মেডিসিন তোমাকে ছেড়ে দেবে, মেডিসিন তোমাকে ছেড়ে দেবে 3 মাসের মধ্যে। আর সন্ধ্যে 7টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলো, তারপর পরের দিন সকাল 9টা অবধি শুধু জল খাও, আর কিছু খাবে না। প্রথম খাবার যেটা মুখে দেবে সেটা হবে ফল। প্রথমে 1 গ্লাস গরম জল খাবে, তারপর ফল খাবে। তুমি যদি শুকনো শরীরে ফল খাও তোমার কিন্তু অ্যাসিডিটি হয়ে যাবে। এগুলো মাথায় রাখবে, ছোট ছোট জিনিস, দেখবে তোমার ওষুধ তোমাকে ছেড়ে দেবে। আর আমাদের শরীরে সব থেকে বেশি দরকারি কি? এনার্জি। যত এনার্জি থাকবে তত আমি কাজ করব, তত আমি উড়ে বেড়াবো, ফুরে বেড়াবো, তাই না? ওষুধ খেয়ে কি আর এনার্জি আসে? আর রেস্ট নেবে, রেস্ট। শরীরটা টায়ার্ড হয়ে পড়ছে, আমার মনে হয় কোনো রোগ হলো, আমি ডাক্তারের কাছে দৌড়চ্ছি, ডাক্তার আমাকে কোনো লাইফস্টাইল কিভাবে আমি চালাবো কিছুই বলছে না, সে আমাকে পাতা পাতা মেডিসিন দিচ্ছে। সেও তো ডাক্তারি পড়েছে, কত কষ্ট করে সে পড়েছে, তার মা বাবা কত কষ্ট করে তাকে এত এত পয়সা খরচা করে পড়িয়েছে। তোমাদের যদি সে পাতা ছিঁড়ে ছিঁড়ে ওষুধ না খাওয়ায় 5টা 6টা করে, তার কি করে চলবে বলো তো? তাকেও তো ওই টাকাটা ওঠাতে হবে মা বাবার, তাই না? হুম। শরীর কমজোর লাগছে,
শুয়ে পড়ো গিয়ে, ঠিক 40 মিনিট চোখ বন্ধ করে রেস্ট নাও, দেখবে কিরকম এনার্জি শরীরে ফিরে আসবে। ওষুধ খেও না, এটা আমার কথা। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, রোদে গিয়ে বসো, তেল মাসাজ করো, তেল খাও, ঘি খাও, সকালবেলা উঠে 1 চামচ করে ঘি খাও, ঠিক আছে, দেশি ঘি। দেখবে কোমরে ব্যথা, নার্ভের ব্যথা দূর হয়ে যাবে। টানা 1 মাস খাও, দেখবে শরীরে কি এনার্জি পাও। তিলের তেল খাও, একদম ওই ভাত দিয়ে রান্না করে না, সকালবেলা খালি পেটে অয়েল পুলিং করো মুখের মধ্যে, দেখবে তোমার শরীরের ভিতরে যা রোগ আছে সব বেরিয়ে চলে যাবে শরীর থেকে। টানা 3 মাস করো অয়েল পুলিং, সকালবেলা উঠে। রাত্রির বেলা ব্রাশ করে নেবে, সকালবেলা উঠে ব্রাশ করবে না। যে মুখ এঁটো মুখ থাকবে, বাসি মুখ থাকবে, সেই মুখে উষ্ণ উষ্ণ গরম জল খাবে। গরম জল খেয়ে নিলে শরীরের মধ্যে গরম জল চলে গেল, সারা রাতের যে টক্সিন, আগের দিন যে খেয়েছো লাস্ট খাবার টক্সিন, সবকিছু আস্তে আস্তে শরীর থেকে বেরিয়ে যাবে। তারপর অয়েল পুলিং করো মুখে নারকল তেল দিয়ে, যে তেল খাওয়া যায় 100% পিওর তেল। আবার প্যারাশুটের তেল দিয়ে অয়েল পুলিং করতে বসো না, 100% যে পিওর তেল, ভার্জিন তেল, নারকলের তেল মুখের মধ্যে দিয়ে অয়েল পুলিং করো। আদারওয়াইজ দেশি ঘি, দেশি ঘিকে লিকুইড ফর্মে নিয়ে মুখের মধ্যে অয়েল পুলিং করো। আমি খাওয়ার শেষে এই কথাগুলো বলছি, কারণ যাদের এই কথাগুলোর প্রয়োজন নেই তারা দেখবে না, তারা খাওয়াটুকুই দেখবে। কিন্তু যাদের আমার কথা শুনতে ভালো লাগে, আমার কথা শুনে তোমরা চলো, শুনতে চাও, তাদের জন্য এই কথা, তাই খাওয়ার লাস্টে বললাম, তাই তো। অয়েল পুলিং করো, শরীরের ভিতর যা যা তোমাদের জার্ম আছে, নোংরা আছে, সব আস্তে আস্তে বেরিয়ে যাবে। যার রোগ আছে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। শরীর যে রোগ তৈরি করে সেই রোগ শরীর নিজেই পার করে দিতে পারে, তার মধ্যে সেই শক্তি আছে। তোমাকে গুড ব্যাকটেরিয়াটাকে জাগিয়ে দিতে হবে, ঠিক আছে। যখনই ঘুম পাবে একটুখানি ঘুমিয়ে নাও, রেস্ট নাও। ডক্টরের কাছে যেও না যে আমার এনার্জি পাচ্ছি না, আমার মধ্যে কোনো রোগ এসে গেছে। ডক্টর তোমাকে ওষুধ খাইয়ে রোগ দিয়ে দেবে শরীরের মধ্যে, কারণ উপরে উপরে তুমি ভাবে আমি তো হেভি এনার্জি পাচ্ছি, অ্যাকচুয়ালি তুমি বিষ খাচ্ছ, বিষ, তাই না। ওই মেডিকেলের ওই পাতা ছিঁড়ে ছিঁড়ে ওষুধগুলো থেকে বিষ আর কিছু হতে পারে? দোকানে বিষগুলো। দামি দামি ঘি খাও, দামি দামি মধু খাও, দামি চাল খাও, দামি ডাল খাও, অল্প খাও কিন্তু ভালো খাও। রাত্রি 7টার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দাও। রাস্তার নোংরা ফুচকার জল আর ফুচকা খাওয়া বন্ধ করো, ঠিক আছে। ঘর পরিষ্কার কি করবে, নিজের শরীরের ভিতরটাই তো নোংরা, তাই না। নোংরা খাবার খাচ্ছি, নোংরা আবর্জনা থেকে, ডাস্টবিনের পাশে বসে বসে ফুচকা খাচ্ছে, চারদিকে আরশোলা ঘুরছে, নোংরা ঘুরছে, পোকামাকড় ঘুরছে, তার মধ্যে বসে বসে নোংরা ফুচকা খাচ্ছে। ওই ফুচকা আলা না হাত ধোয় না কিছু ধোয়, ওই ফুচকার জল হাত দিয়ে মাখছে, ঘাটছে, খাওয়াচ্ছে তোমাদের। ঘেন্না লাগে না? ঘর পরিষ্কার করো, ঘরের এত কাজ করো, আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংরা ফুচকা খাও। 10 বছর হয়ে গেল, এখন হয়তো 12 বছর হতে চলেছে আমি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাই না, ঘরে বানিয়ে খাই। তো এগুলো মেনটেন করো, তবেই তুমি সুস্থ থাকবে, তবেই তুমি ভালো থাকবে, তাই না। তোমার ঈশ্বরকে তুমি দুটো প্রশ্ন করতে পারবে, যে আমি জীবনে যে কাজ করেছি কেন আমাকে রোগ দিয়েছো। আমি তো জীবনে ভালো কাজ করেছি, কখনো নোংরা জিনিস খাইনি, আমার শরীরকে মন্দিরের মতো রেখেছি, তাহলে আমার শরীর থেকে রোগ বার করে দাও। দুটো প্রশ্ন তো তুমিও করতে পারবে, তাই না। সারাক্ষণ বসে বসে ঠাকুর আমার কেমন হলো, ঠাকুর আমায় বাঁচাও, এসব বলতে হবে না। তো চলো, বাই।